আমি আতিকুর রহমান আতিক। আমাদের পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। মা জ্যোৎস্না বেগম, বয়স ৪২ বছর, গৃহিণী। বাবা সাদিকুর, বয়স ৪৭, দোকানদার ও কৃষক। আমরা ২ ভাই, ১ বোন। আমি আতিক, বয়স ২২ বছর, সবার বড়। এইচএসসি পাশ করে নিজেদের ক্ষেত খামারে কাজ করি। মাঝে মাঝে দোকানেও বসি। তারপর বোন আয়েশা, বয়স ১৭, এবছর এসএসসি পরীক্ষা দেবে। সবার ছোট আমির, বয়সে মাত্র ৫ বছর। সবাই জানত আমি ও আয়েশার পর বাবা মা আর সন্তান নেবে না। আমরা ২ ভাইবোন মোটামুটি বড় হয়েছি। এমন সময় আমার আম্মাজানের পেট ফুলতে লাগল। যখন ৬-৭ মাস, তখন তো মা লজ্জায় আমার সামনেই আসত না। মনে মনে তা দেখে আমি হাসতাম। যা হোক, সকালে ঘুম থেকে উঠে আয়েশাকে পড়তে বসাই। তারপর নাস্তা খেয়ে সাইকেলে করে তাকে স্কুলে দিয়ে আসি। স্কুল দূরে হওয়ায় নিয়ে যেতে হয়, আবার ২টোর সময় নিয়ে আসি। আর আরেকটা কারণ আছে, তা হল আয়েশার মতো সুন্দরী এ গ্রামে দ্বিতীয়টি নেই। আয়েশাকে দেখার জন্য রাস্তার ধারে বাজে ছেলেরা বসে থাকত। তা শুনে নিজেই ভাই হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নিলাম। আয়েশার সাথে প্রতিদিন আমাকে আসতে দেখে ছেলেপুলে নিরাশ হয়ে রাস্তার ধারে বসে থাকা বন্ধ করে দিল। কারণ এটুকু তারা বুঝেছিল যে আমার সাথে লাগতে এলে ২-৪ জনের হাড্ডি গুঁড়ো করে ছাড়ব। পুরো এলাকায় কুস্তিতে আমার সাথে কেউ পেরে উঠত না। আমাদের বাড়িতে ঘর ৬টা। উত্তরের বড় ঘরে বাবা মা ও তাদের সাথে আমির, পরেরটাতে আয়েশা, তার পরেরটাতে আমি। বাকিগুলো বন্ধ পড়ে থাকে। কেউ আসলে থাকে, না হলে শস্যদানা ভরা থাকে। আয়েশা মাঝে মধ্যে আমার ঘরে এসে পড়াশোনা করে, কারণ দক্ষিণের জানালা দিয়ে সুন্দর হাওয়া আসে। আর এদিকটা নিরিবিলি। আমিও তাকে পড়া দেখিয়ে দিই। সবই ঠিক ছিল, জীবনটাও ছিল শান্তির। হঠাৎ সব কেমন জানি হয়ে গেল। কারণ দুটো, বই। বাড়িতে কারেন্ট নেই, কিন্তু দোকানে আছে। বাসার নোকিয়া মোবাইলটা বাবা দোকানে নিয়ে এসেছে চার্জ দেওয়ার জন্যে। দুপুরে আমি দোকানে আসলে বলে, কি হয়েছে দেখ তো আতিক, চার্জ হয় না কেন? আমি কতক্ষণ ট্রাই করেও কাজ হলো না। আব্বা, তুমি দোকানে আরেকটু থাকো, স্টেশনের ওপাশে মেকারের দোকান থেকে ঠিক করে নিয়ে আসছি। আচ্ছা বাবা, যা। সাইকেল মেরে স্টেশনের ভিতর দিয়ে যাচ্ছি, সামনে ট্রেন দাঁড়িয়ে আছে দেখে ওপে যেতে পারছি না। মানুষের ঠেলাঠেলি দেখে স্টেশনের কোণার দিকে সরে গেলাম। লোহার পিলারের সাথে সাইকেল খাড়া করে দাঁড়িয়ে আছি। বাম পাশে দেখি এক মুরব্বি পলিথিন বিছিয়ে সামনে কতগুলো বই, খবরের কাগজ ছড়িয়ে বসে আছে। কর্নে গির লেখ, বড় যদি হতে চাও, বইটা দেখে বসে পড়লাম হাতে নিয়ে। উল্টে পাল্টে দেখছি। মুরব্বি এক মনে খবরের কাগজ পড়ছে। আরেক সারিতে কয়েকটা বই উল্টো করে রাখা আছে। হাত বাড়িয়ে একটা তুলে নিলাম। সোজা করতেই মলাটে অ্যাকসেপ্ট মেয়ের ছবি। নাম অভিসার, লেখক রোশমা। রেখে দিতে গিয়ে কি মনে করে একটা পৃষ্ঠা উল্টাতেই সূচিপত্র। আজব নামগুলো। সূচিপত্র পড়েই আমার হাত পা কাঁপতে লাগল। তাড়াতাড়ি রেখে দিয়ে উঠে দাঁড়ালাম। মুরব্বি পেপার রেখে চাইল, লাগবে নাকি? না চাচা। আরে নাও নাও, লজ্জা পাচ্ছ কেন? মাত্র ২০ টাকা। না কাকা, যাই, বলে তাড়াতাড়ি সাইকেল নিয়ে উঠান থেকে সরে এলাম। ট্রেন যে কখন চলে গেছে সে খেয়ালও নেই। মেকার মোবাইল দেখে বলল, আজ হবে না, কাল এসে নিয়ে যেও। ক টাকা লাগবে? ৮০ টাকা। আমার কাছে ৫০ টাকা আছে, তাই দিই। না, ৫০ টাকায় হবে না, ৭০ টাকা দাও। ঠিক আছে, কাল দুপুরে টাকা নিয়ে আসব। এসো। মাথার ভেতর থেকে ওই বইগুলোর কথা বের হচ্ছে না। আবার স্টেশনে এসে মুরব্বির কাছে দাঁড়ালাম। দিব ক টাকা? একটা ২০, জোড়া ৩৫। জোড়া ৩০ দিবেন? ঠিক আছে, নাও। টাকা দিলাম। মুরব্বি দুটো বই গোল করে পেপার দিয়ে মুড়িয়ে দিল। নিয়ে দ্রুত নিয়ে নিলাম। আব্বাকে বললাম মোবাইল রেখে এসেছি, কাল ঠিক করে দেবে। বাবা খেতে চলে গেল। দোকানে চা খোর লেগেই আছে, দেখে মন চাইলেও বইগুলো বের করতে পারলাম না। দোকান থেকে স্কুলে গিয়ে আয়েশাকে নিয়ে বাসায় আসলাম। আমার ঘরে গিয়ে বই দুটো বিছানার নিচে লুকিয়ে রাখলাম। গোসল করে খেয়ে দিয়ে দরজা ঠেলে দিয়ে বই দুটো বের করলাম। দরজার ছিটকানি দিলাম না। দিন দুপুরে ছিটকানি দিলে খারাপ দেখায়। আমার ঘরে আয়েশা ও আমির ছাড়া কেউ আসে না। প্রথম গল্পটা পড়তেই নিজেকে হারিয়ে ফেললাম। একটা ছেলে তার বড় ভাবিকে নিয়ে কাহিনী। কেমন জানি অবাস্তব ধরনের গল্প। নিজে জীবনে কাউকে কখনো সেবা দেইনি।
কলেজে পড়ার সময় এক বান্ধবীর কমলা হাতে নিয়েছিলাম, এটাই যা অভিজ্ঞতা। তার মানে এই নয় যে সেবা দেওয়া কি জানি না, সবই জানি, সবই বুঝি। তবে তবে এভাবে কখনো ভাবিনি। সবসময় ভেবেছি বিয়ে করলে বউ আসবে, সেই বুকে ইচ্ছে মতো দিব। কিন্তু এমন পাপ কাজ কিভাবে করে মানুষ? আরে যা, আমি কি আবোল তাবোল ভাবছি? এগুলো তো শুধুই গল্প, কাহিনী। এদিকে আমার নিচে গরম হয়ে গেছে। গল্প পড়ে আমার এমন অবস্থা হলো যে মনে হচ্ছে এখন সেবা দিতে না পারলে মরে যাব। শালা বিকেল পড়ে একটা বই শেষ করলাম। বই দুটো লুকিয়ে রেখে বের হলাম। উঠানে বসে মা আয়শার চুলে তেল লাগাচ্ছে। ওড়না ছাড়া ডালিমের মতো লাগছে। ছি, আমি একটা অমানুষ, নিজে আপন ছোট বোনের দিকে কি নজরে তাকাচ্ছি। মা বলল, কি রে বাবা, শরীর খারাপ নাকি? না গো মা, খেতে গেলি না যে? এমনি শুয়েছিলাম, কাল যাব। আয়শা বারবার আজ চোখ নিচের দিকে তাকাচ্ছে। ভাগ্যেশ এখনও জিজ্ঞেস করে বসেনি। তাড়াতাড়ি পুকুরের দিকে চলে এলাম। মা খেয়াল করলে তো সবই বুঝবে। আয়শা হয়তো বুঝেনি। সন্ধ্যার পরে আয়শা আমার ঘরে আসলো পড়ার জন্য। ভাইয়া, কয়েকটা অঙ্ক বুঝিয়ে দাও তো। ভালো লাগছে না, নিজেরটা নিজেই করে নে। দাও না ভাইজা, বললাম না এখন যা। আয়েশা রাগ দেখিয়ে গটগট করে নিজের ঘরে চলে গেল। নতুন বইয়ের আরও দুটো গল্প পড়লাম। মা খেতে ডাকল। খাওয়ার সময় আয়েশা মাকে বলল, মা, ভাইয়ার কাছে পড়তে গেলে খালি তাড়িয়ে দেয়। কেন রে বাবা, কয়েকদিন পর পরীক্ষা, একটু দেখিয়ে দিলে তো পারিস। বোনটা ভালোভাবে পাশ না করলে বিয়ে দিবি কিভাবে? পাশ করা লাগবে না, এখনই বিয়ে দিয়ে দাও। নিজে আগে করে দেখাও না আমাকে। নিয়ে পড়লে কেন তোর বিয়ে না দিয়ে আমি করছি? না বাবা, কি শুরু করলি তোরা খাওয়ার সময়? বাবা, ভাইয়াকে বলো না একটু অঙ্কগুলো বুঝিয়ে দিতে। ঠিক আছে ঠিক আছে, খেয়ে দে, আয় দিচ্ছি। বাবা আমার কথা শুনে মুচকি হাসল। ঘরে এসে শুয়ে আছি। আয়শা আসছে না দেখে আবার বইটা বের করে পড়া শুরু করলাম। কয়েক মিনিটের মধ্যে আয়শা এসে পড়ল। তাড়াতাড়ি বিছানার তলে ঢুকিয়ে রাখলাম। কি রাখলে ভাইরা? কিছু না, পড়তে বস। কেউ চিঠি দিয়েছেন? আজ কি বেশি পাকনা পাকনা কথা? না, তাহলে কি রাখলে? বললাম তো কিছু না। চেয়ার টেনে বসলাম। কয়েকটা অঙ্ক কষে দিয়ে তাকেও কয়েকটা করতে বললাম। আয়েশা নিচু হয়ে লিখছে। ওড়না ঝুলছে, কিছুটা দেখা যাচ্ছে। এক মনে দেখে চলছি। ইস, কি সুন্দর! ছি, আবার আমি এসব কি ভাবছি? ভাবলে ক্ষতি কি? গল্পের মন্টু যদি তার বড় দিদিকে সেবা দিতে পারে, বিয়ে করে বউ বানিয়ে ফেলতে পারে, আমি ভাবলেই দোষ। ভাইজা, এই ভাইজা, এহু, কখন থেকে ডাকছি, কথা বলো না কেন? নিজের কাজ কর না, এত চিল্লাস কেন? কি হয়েছে, এমন করছো কেন? কিছু না, তোর অঙ্ক শেষ হয়েছে? হ্যাঁ, এই নাও, দেখে। আচ্ছা, তুই এখন যা, আমি ঘুমোব। আয়েশা বই গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি আয়েশার দোলানো দেখছি। ইস, কি সুন্দর! আমার ছোট বোনটি এমন সুন্দর। একটা বউ যদি আমার হতো, না জানি এমন সুন্দর আমার ছোট বোনটাকে কে সেবা দেবে। ছি, আবার ভাবছি। অনেক রাত পর্যন্ত পড়ে বইটা শেষ পড়লাম। নিজেকে থামাতে না পেরে আয়েশাকে কল্পনা করে পানি ফেললাম। শেষে অনেক অনুতপ্ত হলাম। তারপরও শুয়ে শুয়ে আয়েশাকে নিয়ে কল্পনা করতে ভালো লাগছে। পারছি না ভাবা বন্ধ করতে। কখন ঘুমিয়ে গেছি জানি না। আজ শুক্রবার, আয়েশার স্কুল নেই। নাস্তা করে খেতে কিছু কাজ আছে দেখে রওনা দিলাম। অর্ধেক রাস্তায় গিয়ে মনে হলো বই দুটো বিছানার নিচে রেখে আসা কি ঠিক হলো? বিছানা ঝাড়া দিতে গিয়ে যদি মা বা আয়েশা পেয়ে যায়? এত দূর এসে ঘুরে যাওয়া সম্ভব নয় আর। কাজ শেষ করে বাড়ি আসতে আসতে ৩টে বেজে গেল। গোসল করে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। বিছানার চাদর চেঞ্জ করেছে। সুন্দর করে ঘর গোছানো, এটা আয়েশার কাজ। ও ঘর এলোমেলো দেখলেই গোছাতে শুরু করে। দরজা ঠেলে দিয়ে বিছানা উল্টিয়ে দেখি বই দুটো আছে, কিন্তু আমি যেভাবে রেখেছিলাম সেভাবে নেই। তার মানে আয়েশা দেখেছে, পড়েছে। পড়ে থাকলে আমাকে খারাপ ভাববে, বাবা মাইকে কি বলে দেবে? ইস, কি হবে এখন? ভাইজান, এই ভাইরা, করতে করতে ঘরে এলো আয়েশা। হ্যাঁ বল, আমাকে একটু বাজারে নিয়ে চলো তো। কেন? দরকার আছে। কি দরকার, সেটাই তো জানতে চাইছি। আমাকে বল, কি লাগবে, এনে দিচ্ছি, তোর যাওয়ার দরকার নেই। না, তোমাকে বলতে পারবো না, তুমি নিয়ে চলো। ঠিক আছে, চল। সাইকেলের পিছনে বসে ঘাটে হাত দিয়ে বসে পড়ল। একটু দূরে আসতেই মনে হচ্ছে আয়েশা সামনে চেপে বসল। এমন তো কখনো হয় না। আয়েশা তো নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে। আজ এমন করছে কেন? নাকি গল্প পড়ে তারও কুটকুট করছে? বাজারের কাছে চলে এলাম।
আয়েশাও সরে বসল। আয়েশা কসমেটিক্সের দোকানে ঢুকল। আমি বাইরে দাঁড়িয়ে আছি। তুই যা। তুমিও এসো, দোকানদারটা আমায় ঠকায়। আচ্ছা চল। কয়েকটা সিটি গোল্ডের চুড়ি, কানের দুলা, টিপ, ফিতে কিনল। তারপরও এদিক ওদিক চাইছে দেখে, কিরে আর কিছু লাগবে? হ্যাঁ, তুমি বাইরে যাও। আমি থাকলে সমস্যা কি? সমস্যা কিছু না, শরম লাগে। হয়েছে, আর শরম করা লাগবে না, তাড়াতাড়ি নে, সন্ধে হয়ে এলো। আয়েশা দোকানদারকে ইশারা করল। কত? 32। দোকানদার আমাদের সামনে বেশ কয়েকটা বের করে দিল। এতক্ষণে বুঝলাম আয়েশা এজন্য লজ্জা পাচ্ছে। আরে পাগলি, লজ্জার কি আছে এতে? নে, যেটা পছন্দ হয়। আয়েশা লজ্জার হাসি হেসে গোলাপি একটা নিল। একটাই নিবি? আয়েশা মাথা নিচু করে আস্তে করে বলল, একটাতে কেমন করে হয়? গোসল করলে তো আরেকটা লাগবে। আরেকটা নিয়ে নে। আয়েশা মাথা তুলল। না দেখে আমি একটা লাল কালারের